Okay, this is the second video of on corporate finance. এখানে হচ্ছে একটু কর্পোরেট ক্যাপিটাল স্ট্রাকচারের যে ম্যাথস আছে দুইটা বেসিক ম্যাথ সেটা নিয়ে একটু কথা বলবো এখানে। সো ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে 24 নাম্বার এক্সারসাইজটা দেখবো আমরা। ওকে, সো এখানে আমাদের সিনারিওটা হচ্ছে এরকম। Green Manufacturing plans to announce that it will issue 2 million of perpetual debt. আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট জিনিসটাতে পারপেচুয়াল ডেট কনসেপ্ট আসতেছে। পারপেচুয়াল ডেট হচ্ছে এই ডেটটা আমাদের সবসময় আজীবন থাকবে, ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এই ডেটটা থাকবে। এই ডেটটা হচ্ছে কখনো কোনো চেঞ্জ আসবে না, এই ডেটটা হচ্ছে আজীবন থাকবে। পারপেচুয়াল ডেটের কনসেপ্ট হচ্ছে এটা। And use the proceeds of this debt to repurchase common stock. আমরা ডেট রিস্ট্রাকচারিং কথাটা বলছিলাম আগে, সেইটাই হচ্ছে কমন স্টক হচ্ছে কি কিনবে আর কি, ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা করবে। অর্থাৎ তারা আগে যে অল ইকুইটি ছিল তারা এখন পুরা পায়ের মধ্যে আগে যে অল ইকুইটি ছিল সেটা থাকবে না, আগে যে অল ইকুইটি ছিল এখন সেটা থাকবে না, এখন কিছু স্লাইসে তারা ডেট রাখবে, সেটা বলতে চাচ্ছে আর কি। সো they will repurchase common stock by using the proceeds from the debt. The bonds will sell at par with coupon rate of 6%. Sell at par at coupon rate of 6% মানে face value এর 6% হবে এর coupon rate, sorry 6% হবে interest expense আর কি, debt interest expense of the debt. Bonds will sell at par with a coupon rate of 6% হবে, অর্থাৎ 6% of the debt, ডেটের পার ভ্যালু হচ্ছে আমাদের এখানে 2 মিলিয়ন, আর হচ্ছে 2 মিলিয়নের 6% যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। সো এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে যদি এখানে 2 মিলিয়ন যদি পারপেচুয়াল ডেট হয়, এটা যদি আমাদের অ্যাট পার যদি না বলে যদি এভাবে বলতো দিস বন্ডস উইল সেল অ্যাট প্রিমিয়াম or at discount and with a coupon rate of 6%, যদি এখানে পার না বলে যদি এখানে ডিসকাউন্ট বা প্রিমিয়াম বলতো সেক্ষেত্রে আমাদের 6% অ্যাপ্লাইড হতো শুধুমাত্র পার ভ্যালুর উপর, নট দি প্রিমিয়াম ভ্যালু or not the discounted value. আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমাদের এখানে শেয়ার ইস্যু করতো, সরি ডেট ইস্যু করতো অ্যাট প্রিমিয়াম, তাহলে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হতো 6% ইন্টু পার ভ্যালু উইচ ইজ 2 মিলিয়ন। যদি ডিসকাউন্টে ইস্যু করতো তাহলেও পার ভ্যালু ইন্টু 6% হতো, প্রিমিয়ামের উপর 6% হতো না। বা ডিসকাউন্টের যে ভ্যালু ধরলাম ডিসকাউন্টে হচ্ছে 1.8 মিলিয়ন ইস্যু করবে, 2 মিলিয়ন ডেট ডিসকাউন্টে 1.8 মিলিয়নে ইস্যু করবে, সো 6% 1.8 মিলিয়নের উপর দিত না, 6% দিত 2 মিলিয়নের উপর। সেম অ্যাপ্লাইজ ফর প্রিমিয়াম। সো আলটিমেটলি প্রিমিয়াম বা ডিসকাউন্ট কোনো ইম্প্যাক্ট ফেলবে না ইন্টারেস্ট এক্সপেন্সের উপর। হাউএভার ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য মানি অ্যাকুইজিশন। অর্থাৎ আমি যদি এখানে 2 মিলিয়ন ডেট ইস্যু করি অ্যাট এ প্রিমিয়াম অফ 2.2 মিলিয়ন, তাহলে আমার প্রসিডসের মধ্যে 2.2 মিলিয়ন ঠিকই আসবে, অ্যান্ড আমার ওইখানে ডেট অংশে হচ্ছে গিয়ে আমার ডেট অংশে 2 মিলিয়ন থাকবে, আর বাকি 0.2 মিলিয়নটা হচ্ছে গিয়ে মানে আমি বলতে পারতেছি না বাকি 0.2 মিলিয়নটা হচ্ছে কই থাকবে, মানে ইউ গেট দ্য আইডিয়া যে এখানে 2.2 মিলিয়নে যদি হচ্ছে যদি ইস্যু করে থাকে তাহলে 2.2 মিলিয়নটা মানি অ্যাকুইজিশন হিসেবে, অর্থাৎ ক্যাশ হিসেবে আমি 2.2 মিলিয়নই পাচ্ছি, অর্থাৎ 2.2 মিলিয়নই আমি লিখবো, বাট আমার ইন্টারেস্ট উইল বি চার্জ অন দ্য পার ভ্যালু, অর্থাৎ জাস্ট 2 মিলিয়নের উপর আমার অ্যাপ্লাইড হবে, নট 2.2 মিলিয়ন হোলের উপর অ্যাপ্লাইড হবে না। সো এটা আমি এই মেসেজটা আর কি দেওয়ার চেষ্টা করতেছিলাম। অলরাইট, সো Green is currently an all-equity firm worth $6.3 million with 400,000 shares of common stock outstanding. This means this firm is an unlevered firm, and this value of unlevered firm is 6.3 million with 400,000 shares of common stock outstanding. After the sale of bonds, Green will maintain the new capital structure indefinitely.
অর্থাৎ আমি সেই পারপিচুয়াল ডেটে যে কথাটা বলছিলাম সেটা, যে ডেটটা কোনো চেঞ্জ হবে না, ডেট অ্যান্ড ইকুইটির যে রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, সেটা উইল রিমেইন দ্য সেম। Green currently generates annual pre-tax earnings of 1.5 million, আর তার মানে ইবিআইটি হচ্ছে 1.5 মিলিয়ন। This level of earnings is expected to remain constant in perpetuity. ইবিআইটি প্রতি বছর আমার আসবে, প্রতি বছরই ইবিআইটি আমার আসবে, বাট ভ্যালু অফ পারপেচুইটি কনসেপ্টটা যেটা জানি, ইবিআইটি প্রতি বছরই আসবে, বাট ওই ইবিআইটি সেম অ্যামাউন্টই থাকবে। 1.5 মিলিয়ন ইবিআইটি সারা জীবন থাকবে। এখানে আরেকটা টুইস্ট আছে, দিস লেভেল অফ আর্নিংস ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট ইন পারপেচুইটি। যদি এখানে আমাদের এমন থাকতো গ্রোয়িং পারপেচুইটি ইনস্টেড অফ কনস্ট্যান্ট, তাহলে কি হতো, সিনারিওটা তখন ডিফারেন্ট হয়ে যেত। তখন আমাদের সিনারিওটা একটু ডিফারেন্ট হতো। হাউ? যদি আমাদের গ্রোয়িং পারপেচুইটি থাকতো, দেয়ার ক্যান বি টু সিনারিওস। একটা হচ্ছে how can I say constant growth, অর্থাৎ দুইটা জিনিস না, মানে গ্রোয়িং পারপেচুইটি মানে কনসেপ্ট হচ্ছে এরকম, কনস্ট্যান্ট গ্রোথ অফ ফ্রি ট্যাক্স আর্নিংস, জিনিসটা এরকম হতে পারতো। তখন জিনিসটা এরকম হতো, এখানে আমার আর্নিংস যদি হয় ইবিআইটি 0, 1 প্লাস গ্রোথ রেট ডিভাইডেড বাই আর ও মাইনাস জি, এটা হতো আমাদের ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। তখন আমাদের এরকম চেঞ্জ আসতো যদি আমাদের এখানে গ্রোয়িং পারপেচুইটি বলতো। এখানে সেটা বলে না, এখানে কনস্ট্যান্ট বলছে, সো আমাদের এখানে কিচ্ছু হবে না এগুলো, অর্থাৎ আমাদের এটা থাকবে না, এটাও থাকবে না, জাস্ট এটা থাকবে। অলরাইট, সো এই তো সাবজেক্ট টু কর্পোরেট ট্যাক্স অফ 40%। অলরাইট, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অন গ্রিন সিকিউরিটি বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ডেট ইস্যু। ডেট ইস্যু এর আগে হচ্ছে গিয়ে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অন গ্রিন সিকিউরিটি কি, এখানে আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে এখানে কস্ট অফ ইকুইটি বের করার দুইটা মেথড ছিল, আমি এখানে বলছিলাম, আছে রাখা আদৌ মুছে গেছে মনে আছে, এনিওয়ে সমস্যা নাই। কস্ট অফ ইকুইটি হচ্ছে গিয়ে দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে মদিগিলানি মিটারের প্রপোজিশন 2। সো আমাদের কস্ট অফ ইকুইটি এখানে যেহেতু বলছে বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ ডেট ইস্যু, আর এখানে আমাদের প্রিফার্ড হচ্ছে যেহেতু এটা, সো ফার্স্ট আমরা এটার পার্সপেক্টিভে দেখবো কেমনে বের করতে হয়। সো আমাদের আর ই সমান সমান আর ও প্লাস আর ও মাইনাস কেডি ডেট টু ইকুইটি রেশিও। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমাদের আর ও আর কেডি আমাদের নাই, যেহেতু একটা বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট বলছে, তাহলে আমাদের কোনো ডেট নাই, এটা একটা আনলিভার্ড ফার্ম, কারেন্টলি একটা আনলিভার্ড ফার্ম, বাট এটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ডেট ইস্যুর, এটার কোনো অ্যানাউন্সমেন্ট নাই ডেটের, সো আমাদের ডেট এটা কাটা, এটা নাই, শুধু এইটা আছে, বাট আমাদের এখানে এটা জিরো থাকবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাচ্ছে, বাট আর ওটা হচ্ছে আমাদের এখানে বাকি আছে। আর ওটা আমাদের এখানে কোথাও বলা নেই, কস্ট অফ আনলিভার ফার্মটা আমরা এখানে পাই নাই। সো কস্ট অফ আনলিভার ফার্ম এখানে পাইনি, বাট আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে ভ্যালু অফ আনলিভার ফার্ম। ভ্যালু অফ আনলিভার ফার্ম দেওয়া আছে আমাদের সাথে, দেওয়া আছে হচ্ছে ইবিআইটি দেওয়া আছে। ইবিআইটি থেকে আমরা জানি, ইবিআইটি কে যদি আমরা কস্ট অফ আনলিভার্ড ফার্ম দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমরা ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম পেয়ে যাব। সো আমরা এখানে এটা জানি, আমাদের যদি এটা দেখি, we know this, we don't require that, we know this but we don't know this RO. সো আরওটাকে উল্টাই দিলাম আমরা, আরও সমান সমান এটা ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম দেওয়া ছিল 6.3 মিলিয়ন,
4% হচ্ছে, ওকে ওকে, আই এম রিয়েলি সরি, এখানে আমি বলতে ভুলে গেছিলাম এটা উইথ ট্যাক্সেস সিনারিও। আচ্ছা, আমি এখানে আরেকটু একটা জিনিস ক্লারিফাই করি। এই সিনারিওটার হচ্ছে উইথ ট্যাক্সেস সিনারিও, অ্যান্ড অ্যানাদার থিং ইজ এটা হচ্ছে আমাদের ওই 2 নাম্বার এটা কনসেপ্টটা, 2 নাম্বারটা, ওই যে আমি আহ, যেটা বলতেছিলাম ভ্যালু অফ দ্য, কেমনে পারে ভ্যালু অফ দ্য ফার্ম, দুইভাবে করতে পারে। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ নিউ প্ল্যান বিল্ড, এটা হচ্ছে এইটা পাইছি, ইস্যুয়েন্স অফ ডেট ইন সিনারিও অফ ট্যাক্স। যদি আগে ভিডিওতে আমি এটা বলছিলাম যে ভ্যালু অফ দ্য ফার্ম দুইভাবে করতে পারে, একটা হচ্ছে ইস্যুয়েন্স, নিউ প্ল্যান বিল করবে, ওখানে ক্যাপিটাল স্ট্রাকচারে কি নিতেছে সেটা কোনো রোল প্লে করবে না, কারণ এটা উইথাউট ট্যাক্স ছিল। বাট দ্য থিং ইজ যখন আমাদের ডেট ইস্যুয়েন্সের ব্যাপার আসে, এবং একই সাথে যখন আমাদের ট্যাক্সেরও ব্যাপার স্যাপার আসে, যখন এই উইথ ট্যাক্স এবং ডেট ইস্যুয়েন্স এই দুইটা ব্যাপার স্যাপার যখন একসাথে থাকে, তখন আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের ডেট যদি নেয় তখন একটু ম্যাটার করে ভ্যালু অফ দ্য ফার্মে, এটার একটা ইম্প্যাক্ট আসে। আদার দ্যান দ্যাট, capital structure doesn't have any role to play on the value of the firm. Capital structure or issuance of debt has role to play on the value of the firm if and only if there is a tax and there is a tax advantage scenario. তখনই একমাত্র ভ্যালু অফ দ্য ফার্মে ক্যাপিটাল স্ট্রাকচারের রোলটা থাকে, আদারওয়াইজ কখনোই ক্যাপিটাল স্ট্রাকচার কোনো রোল প্লে করে না। সো এখানে আমাদের উইথ ট্যাক্সেস সিনারিও আর যেখানে ছিলাম আমাদের এখানে, আর ওটা আমরা জানি না, হোয়াট ইজ আর ও, উই ডোন্ট নো দ্যাট। সো উই নো ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম, উই নো দ্য ইভিআইটি, অ্যান্ড অলসো উই নো ট্যাক্স রেট এখানে আমাদের আসবে উইথ ট্যাক্সেস সিনারিও, সো আমাদের ট্যাক্স এখানে আসবে, অ্যান্ড অলসো উই নো দ্য ট্যাক্স রেট অফ 40%। সো এইভাবে আমরা 14.29% পেয়ে যেতে পারি আর ও, রিটার্ন কস্ট অফ আনলিভার্ড ফার্ম। সো এটা আমাদের বের হয়ে গেলে আমাদের আপাতত ওই ডাইরেক্ট মেথড বা এমএ প্রপোজিশন লাগতেছে না, ডাইরেক্টলি আমরা এমনি ইকুয়েশন থেকে বের করে ফেললাম। সো 1 নাম্বার, এ নাম্বার ডান। কনস্ট্রাক্ট গ্রিনস মার্কেট ভ্যালু ব্যালেন্স শিট বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ ডেট ইস্যু। অ্যানাউন্সমেন্ট অফ ডেট ইস্যু এর আগে হচ্ছে মার্কেট ভ্যালু ব্যালেন্স শিটটা আমরা ফর্ম করি যদি, তাহলে যেটা দেখা যাবে যে এই ফার্মে ভ্যালু অফ আনলিভার ফার্ম বলা হচ্ছে 6.3 মিলিয়ন অলরেডি। এটাকে আমরা অল্টারনেটিভলি বেরও করতে ফেলতে পারি। আমাদের 1.5 মিলিয়ন যদি হয় আমাদের ইবিআইটি, আর ট্যাক্স যদি হয় 40%, আর কস্ট অফ আনলিভার্ড ফার্ম আমাদের যদি 14.29% হয়, then we can generate present value of the assets of this unlevered firm is 6.3 million, 6.3 million। আর ইকুইটি হচ্ছে আমাদের ভ্যালু সমান সমান ডেট প্লাস ইকুইটি যদি হয়, ডেট 0, ইকুইটি হচ্ছে ভ্যালু যেটা সেটাই 6.3 মিলিয়ন, 6.3 মিলিয়ন। সো বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ ডেট, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। পার শেয়ার প্রাইস কত? 6.3 মিলিয়ন ডিভাইডেড বাই 400,000 কমন শেয়ারস। সো এমনি 15.75, 0.4 মিলিয়ন, মিলিয়নে আমি আর কি লিখছি, সো যার কারণে এরকম আসছে। বি নাম্বার ডান। সি, construct Green's market value balance sheet immediately after the announcement of debt issue. যখন ডেট ইস্যু অ্যানাউন্সমেন্টে আসলো তখন আমাদের বুঝতে হবে ডেট ইস্যু করেনি, বাট নিউজ আসছে, নিউজ তো ডেট ইস্যুয়েন্স, আর ডেট ইস্যু করলে আমাদের একটা ভ্যালু অ্যাডিশন হয়। যেমন নিউ প্ল্যান বিল্ডের ক্ষেত্রে এনপিভি হচ্ছে তার ভ্যালু অ্যাডিশন। যখন আমাদের নিউ প্ল্যান বিল্ডের নিউজ আসছিল তখন আমাদের ভ্যালু অ্যাডিশন হচ্ছে নিউ প্ল্যানের যে এনপিভি সেটা। এখানে আমাদের ভ্যালু এডিশনটা হবে যখন আমাদের ডেট নিবে, তখন আমাদের ভ্যালু এডিশন হবে, এটা আগে ছিল, আর এখন নতুন ভ্যালু এডিশন হবে টিসিবি। সো টিসিবি হচ্ছে আমাদের টিসিবি হচ্ছে আমাদের 40% ইন্টু ডেটের যে অ্যামাউন্টটা, ডেট হচ্ছে আমাদের এখানে হাউ মাচ ডেট এখানে নিচ্ছে $2 মিলিয়ন অফ পারপেচুয়াল ডেট। সো 2 মিলিয়নের উপর 40% ধরে যেটা আসে 0.8 মিলিয়ন, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স শিল্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড অথবা টিসিবিও বলা যায়। অর্থাৎ এই বেনিফিটটা আমরা পাচ্ছি ডিউ টু ইস্যুয়েন্স অফ ডেট
আর উইথ ট্যাক্সেস সিনারিও, উইথাউট ট্যাক্স থাকলে এইটা আসতোই না। উইথ ট্যাক্সেস বলে আমরা এই ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছি। সো 0.8 মিলিয়ন, আমাদের ভ্যালু 6.3 মিলিয়ন থেকে বেড়ে হয়ে গিয়েছে 7.81 মিলিয়ন ডিউ টু ইস্যুস অফ ডেট ইন এ ট্যাক্স সিনারিও। আর 7.1 মিলিয়ন যখন আমাদের ভ্যালু হবে তখন আমাদের ইকুইটি ভ্যালু দাঁড়াবে হচ্ছে 7.1 বিলিয়ন। রিমেম্বার এখানে আমরা কোনো ডেট এখনো পর্যন্ত ইস্যু করি নেই, জাস্ট অ্যানাউন্সমেন্ট দিছি ডেট ইস্যু করবো আমরা। সো স্টিল ইকুইটি আছে, বাট ইকুইটিটা 6.3 থেকে 7.1 বিলিয়ন বেড়ে গেছে ডিউ টু ইনক্রিজ ইন দ্য ভ্যালু থ্রু দ্য ট্যাক্স শিল্ড। সো এটা হচ্ছে আমাদের ভ্যালু বেড়ে গেছে। সো এটা হচ্ছেই। আর আমাদের প্রাইস পার শেয়ার এখন আগে ছিল 6.8 মিলিয়ন থেকে 7.1 বিলিয়ন, আর একই শেয়ার আউটস্ট্যান্ডিং। আগে ছিল পার শেয়ার প্রাইস ছিল 15.75, এখন পার শেয়ার প্রাইস হচ্ছে 17.75 মিলিয়ন ডলার পার শেয়ার। পার শেয়ার প্রাইস বৃদ্ধি পাইছে, অ্যান্ড ইট রিফ্লেক্টস দ্যাট ট্যাক্স অ্যাডভান্টেজ, ইট রিফ্লেক্টস দ্য ট্যাক্স অ্যাডভান্টেজ, ইট রিফ্লেক্টস দ্য ট্যাক্স শিল্ড অর ট্যাক্স অ্যাডভান্টেজ। সো আমাদের সি হচ্ছে ডান। ডি ডি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য গ্রিন, আচ্ছা ডিও আমি একটু আগে বললাম এটা। ই নাম্বার বলছে হাউ মেনি শেয়ারস উইল গ্রিন রিপারচেজ অ্যাজ এ রেজাল্ট অফ ডেট ইস্যু। সো রিমেম্বার এখানে বলছিল ডেট ইস্যু করে শেয়ার রিপারচেজ করবে। সো এখানে শেয়ার রিপারচেজ কত করবে সেটা এখানে বলে নাই, বাট ডেট ইস্যু করবে কত সেটা বলছে। 2 মিলিয়ন ডেট ইস্যু করবে। 2 মিলিয়ন যদি ডেট ইস্যু করে তাহলে পার শেয়ার, আর পার শেয়ার প্রাইস যদি হয় হচ্ছে 17.75 কারেন্টলি, তাহলে উই হ্যাভ টু রিটায়ার দিস নাম্বার অফ শেয়ারস, we have to retire this number of shares, and we will retire this number of shares by using the proceeds from the debt. তাহলে আগে ছিল এতগুলো শেয়ার, এখন এতগুলো শেয়ার আমি রিপারচেজ করে ফেলছি, তাহলে আমার টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং এখন এত আসছে। এটা হচ্ছে ডান। কনস্ট্রাক্ট দ্য মার্কেট ভ্যালু ব্যালেন্স শিট। মার্কেট ভ্যালু ব্যালেন্স শিট 7.1 বিলিয়ন এখানে সেম থাকবে। ভ্যালু অফ দ্য ফার্ম, অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিউজের সময় শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট অফ এনি টাইপ অফ নতুন কোনো নিউজের কারণে ভ্যালু অফ দ্য ফার্ম চেঞ্জ হয়। ক্যাপিটাল স্ট্রাকচারের উপর সাথে ভ্যালু অফ দ্য ফার্মের কোনো নেই, এটা কিন্তু এখানেও মিলতেছে। ক্যাপিটাল স্ট্রাকচারে কি হয়েছে না হয়েছে ভ্যালু অফ দ্য ফার্মে কিন্তু তার নিয়ে কোনো মাথা ব্যথা আসবেই না। ভ্যালু অফ দ্য ফার্ম ভ্যালু অফ দ্য ফার্মের মধ্যে থাকবে। ক্যাপিটাল স্ট্রাকচার দেখো চেঞ্জ আসছে, বাট ভ্যালু অফ দ্য ফার্ম উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। দেয়ার উইল বি নো ইম্প্যাক্ট অফ capital structure change on the value of the firm. Yes, the announcement of the capital structure of including debt and at the same time the tax scenario has an impact on the value of the firm, but that is only when it was the news, when it was published as a news. But actual যখন debt issue করতেছে তখন কিন্তু no impact, no impact বলাটা ভুল হবে, impact, হ্যাঁ no impact, no, there will be no impact whatsoever, কারণ এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের ইস্যুয়ের কারণে আমরা একটু আগে যে একটা এক্সাম্পল দেখছিলাম, একটু আগে বলতে আগের ভিডিওতে এক্সাম্পল দেখছিলাম যে ইকুইটি ইস্যু করার কারণে হচ্ছে এখানে এক্সট্রা প্রসিডস আসছিল এখানে, সেটা এখানে আসবে না, কারণ এখানে আমরা ইকুইটির যে প্রসিডস আমরা সেটা ইউজ করে আমরা ডেটে ঢালছি। ইকুইটি থেকে কমছে, ডেটে যে প্লাস হয়েছে। সো এখানে চেঞ্জ হয়েছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো এটা হচ্ছে ইনট্যাক্ট থাকবে, এটায় কোনো চেঞ্জ আসবে না। ক্যাপিটাল স্ট্রাকচারটা চেঞ্জ আসবে যখন আমরা ডেট রিস্ট্রাকচারিং করতেছি। ডেট আমাদের এখন 2 মিলিয়ন হয়ে গেছে, আর ইকুইটি হচ্ছে যেহেতু এতগুলো শেয়ার ইন্টু 17.75, এতগুলো শেয়ার ইন্টু 17.75, 5.1 মিলিয়ন শেয়ারস, 5.1 মিলিয়ন টোটাল ইকুইটি। আর এভাবে আমাদের টোটাল ক্যাপিটালটা আসছে, আমাদের টোটাল লাইবিলিটি অ্যান্ড ইকুইটি আসছে 7.1 মিলিয়ন। আগে শুধু ইকুইটি ছিল 7.1 বিলিয়ন, এখন একটু ডেট রিস্ট্রাকচারিংটা হওয়ার কারণে 5.1 মিলিয়ন ইকুইটি হচ্ছে কমে গেছে আর কি। সো মানে কমে 5.1 মিলিয়ন ইকুইটি হয়েছে আর কি। সো এফ গেল। জি, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রিটার্ন অন গ্রিন সিকিউরিটি আফটার রিস্ট্রাকচারিং? সো আবারও আমরা কস্ট অফ
ইকুইটি দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে এমএম প্রপোজিশন, আচ্ছা ডাইরেক্ট মেথড। এমএম প্রপোজিশনের ফর্মুলা হচ্ছে এটা, কস্ট অফ আনলিভার ফার্ম আমরা জানি 14.29%। আমাদের একটু আগে হচ্ছে কি আমরা 14.29% হচ্ছে আমরা বের করছিলাম, এটা সরি সরি কি বলি, 14.29% হচ্ছে আমরা এর নাম্বারে বের করছিলাম, 40.29%, 6% হচ্ছে এখানে কস্ট অফ ডেট, 40% ট্যাক্স রেট, ডেট টু ইকুইটি রেশিও 2 মিলিয়ন বাই 5.1 মিলিয়ন, সো 16.22% হচ্ছে গিয়ে আমাদের এখন কস্ট অফ ইকুইটি। যদি ডাইরেক্ট মেথডে যাই, ইবিআইটি ছিল হচ্ছে গিয়ে 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন ইবিআইটি হচ্ছে আমরা এখানে বলা ছিল 1.5 মিলিয়ন ইন্টু মাইনাস আরডিডি, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের 6% ইন্টু 2 মিলিয়ন multiplied by 1 minus tax rate divided by the equity. We can get the cost of equity by direct method. So this is how 24 number example টা কি করা হয়েছে আর কি। Okay. Now let's have a look at another example. এটা okay. So it is much like the previous 24 number example, but কিছু difference আছে এখানে। A company is currently has no leverage in its capital structure. Suppose this company decides to issue 500,000 of debt and use this proceeds to buy stock back. Same scenario, এখানে মিলে যাচ্ছে, বাট এখানে একটা আছে, টুইস্ট আছে। EBIT are expected to be 250,000 with a constant growth of 1% forever. এখানে গ্রোয়িং পারপেচুইটি খেলাটা আসবে, আর গ্রোয়িং পারপেচুইটি হলে কি হবে সেটা আমি একটু আগে এক্সপ্লেন করছিলাম ওই ম্যাথ করানোর সময়, আবার এখানেও বলবো, সমস্যা নাই। কর্পোরেট ট্যাক্সে 35%, কস্ট অফ ডেট 10%, কস্ট অফ ডেট 10% আই গেস, অ্যান্ড কস্ট অফ ইকুইটি অফ দ্য আনলিভার্ড ফার্ম ইজ কারেন্টলি 16%। যদি ডেট ইস্যু করে তাহলে 10% হবে হচ্ছে কি আমাদের কস্ট অফ ডেট, হ্যাঁ হ্যাঁ 10% হবে কস্ট অফ ডেট। ওকে, first question is, what will be the gain from the leverage and effect of this transaction on the value of the firm? So gain from leverage হবে হচ্ছে কি টাউ সিবি, যেটা সরি অর্থাৎ টিসিডি আর কি, অর্থাৎ ট্যাক্স রেট ইনটু ডেট যেটা হবে, এটা গেইন ফ্রম লিভারেজ হবে। কেন? কারণ এটা হচ্ছে ট্যাক্স সিনারিও, অ্যাট দ্য সেম টাইম এটা ইস্যুয়েন্স অফ দ্য ডেট। সো হোয়াট উইল দ্য গেইন ফ্রম লিভারেজ অ্যান্ড ইফেক্ট অফ দিস ট্রানজেকশন অন ফার্ম ভ্যালু? গেইন ফ্রম লিভারেজ তো সেটাই হয়, যেটা হচ্ছে গেইন ফ্রম লিভারেজ হচ্ছে সেটাই হয় যেটা হচ্ছে ডেট ট্যাক্স অ্যাডভান্টেজ, যেটা ট্যাক্স অ্যাডভান্টেজ হচ্ছে টিসিডি, টিসিডি আমরা জানি কেমন ক্যালকুলেট করতে হয়, সেটা না বলি। আর অ্যান্ড ইফেক্ট অফ দিস ট্রানজেকশন অন ফার্ম ভ্যালু, যখন ডেট ইস্যু করে তখন ভ্যালু অফ লিভার ফার্ম হয়ে যায়, তো ভ্যালু অফ লিভার ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার ফার্ম প্লাস টিসিডি। ভ্যালু অফ আনলিভার ফার্মটা এখন এটাই হচ্ছে মূল কাহিনী। ভ্যালু অফ আনলিভার ফার্মটা আমাদের গ্রোয়িং পারপেচুইটি অনুযায়ী হবে, অর্থাৎ ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। এখানে গ্রোথে ইবিআইটি 1 লিখছি, এখানে যদি একটু খেয়াল, যদি এখানে if you if you if you can see that, if you can see here that EBIT 1, it means EBIT, what you have noticed here is actually EBIT 0 into 1 plus growth rate. You have noticed this. We can say in EBIT 1. So this is EBIT 1, EBIT 0 into 1 plus growth rate into 1 minus tax rate divided by cost of unlevered firm minus growth rate. So EBIT 0 into 1 plus growth rate, here এখানে আমাদের EBIT is expected to be 250,000 বলছে, EBIT expected বলছে, EBIT expected বলছে। এখানে যখন EBIT expected বলবে তার মানে এখানে গ্রোথ অলরেডি হচ্ছে অ্যাডজাস্টেড, এটা বুঝতে হবে। ইবিআইটি এক্সপেক্টেড মানে এখানে গ্রোথ অ্যাডজাস্টেড, এক্সপেক্টেড ইবিআইটি মানে গ্রোথ অ্যাডজাস্টেড আছে। সো এক্সপেক্টেড ইবিআইটি মানে ইবিআইটি 1, অর্থাৎ আমাদের এটা আলাদা অ্যাডজাস্টমেন্ট করা লাগতেছে না, উই ডোন্ট নিড দ্যাট, আমাদের এইটুকুতেই হয়ে যাচ্ছে। ট্যাক্স রেট অ্যাডজাস্ট, ইয়াস দিস হ্যাভ টু বি অ্যাডজাস্টেড, উইচ ইজ ট্যাক্স রেট ইজ হেয়ার, ট্যাক্স রেট ইজ হেয়ার 35%, এটা অ্যাডজাস্ট করা লাগবে। অ্যান্ড নিচে
আর ও কস্ট অফ আনলিভার্ড ফার্ম মাইনাস গ্রোথ রেট, সেই টার্মিনাল ভ্যালু কনসেপ্টটা, গ্রোথ রেট। সো গ্রোথ রেট এখানে বলছে 1% ফর এভার, এই জন্য 1% এখানে আসছে। আর 175,000, আর এটা হলো ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। আর টিসিডি, সেই টিসিডি একটাকে আমরা বের করছি, গেইন ফ্রম লিভারেজ, দিস ইজ দ্য টিসিডি, অ্যান্ড thus we can get the value of levered farm or value of the farm due to the effect of the transaction. What will be the effect of this transaction on the value of equity? So আমাদের এখানে মনে রাখতে হবে ভ্যালু সমান সমান ডেট প্লাস ইকুইটি। আমরা ডেটের অ্যামাউন্টটা জানি, এখানে ডেট আমাদের হচ্ছে 5 লাখ, আর আমাদের ভ্যালু অফ লিভার ফার্ম দেওয়া আছে এটা। তাহলে ভ্যালু অফ লিভার ফার্ম থেকে ডেট বাদ দিলে আমরা ইকুইটি পেয়ে যাব এটা। দেন হচ্ছে হাউ ইউ ডিরাইভ দ্য ভ্যালু অফ ইকুইটি। আচ্ছা এখানে একটু আছে, সেটা হচ্ছে, না ঠিক আছে, how you derive the value of equity using the perpetual cash flow after tax accruing to the shareholders। এখানে একটু এভাবে বলছে কথাটা, যে how do you derive the value of equity using the perpetual cash flow after tax accruing to the shareholders। কনসেপ্টটা আসছে অ্যাকচুয়ালি, how can I say, আচ্ছা আমি এই জন্য একটু কনফিউজড হয়ে গেছি। সি নাম্বার, সরি, হোয়াট ইজ দ্য রিকয়ার্ড রিটার্ন অন কোম্পানিজ ইকুইটি আফটার দ্য স্টক রিপারচেজ। স্টক রিপারচেজ করলে আমাদের ডেট আসছে নতুন করে, ইকুইটি কমছে, আর হচ্ছে এখানে নতুন ডেট ইস্যুর কারণে কস্ট অফ ডেটও আসছে, ট্যাক্সেরও ইম্প্যাক্ট আছে, আবার গ্রোথ রেটের ইম্প্যাক্ট আছে। সো এখানে আমাদের মদিগ্রানের মিউলার প্রপোজিশন 2 ইউজ হবে, বাট এখানে গ্রোথ রেটটা অ্যাকোমোডেট করতে হবে। আমরা কস্ট অফ আনলিভার্ড ফার্ম এখানে লিখবো আর ও মাইনাস জি, যেহেতু গ্রোথ রেটের ইম্প্যাক্টটা আছে। আর মদিগ্রানের মিলার প্রপোজিশনের যে এটা, সেটা হবে হচ্ছে এটা, সেম জিনিস, জাস্ট আরোতে চেঞ্জ, জাস্ট আরোতে চেঞ্জ হবে। সো আরও হচ্ছে আমাদের এখানে বের করছিলাম আমরা 16% মাইনাস 1% গ্রোথ রেট, নতুন আরও হচ্ছে 15%, আর আরডি হচ্ছে ছিল আগেরটাই 6%, সরি আরডি ছিল 10%, ট্যাক্স রেট 35%, অ্যান্ড হচ্ছে আমাদের ডেট টু ইকুইটি রেশিও হবে হচ্ছে, ডেট হচ্ছে নতুন আমাদের যেটা আসতেছে 5 লাখ, আর ইকুইটি হচ্ছে আমরা এখান থেকে বের করছিলাম এটা। সো নতুন কস্ট অফ ইকুইটি হচ্ছে 70.14%, গ্রোথ অ্যাডজাস্ট করে এটা হয়েছে, এমএ প্রপোজিশন 2টাকে গ্রোথ দ্বারা অ্যাডজাস্ট করা হয়েছে এখানে। দেন কামস হাউ ক্যান ইউ ডিরাইভ দ্য ভ্যালু অফ ইকুইটি ইউজিং দ্য পারপেচুয়াল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অ্যাক্রুইং টু দ্য শেয়ার হোল্ডার্স। এখানে যেটা বলছে যে আলটিমেটলি আমাদের ভ্যালু অফ ইকুইটি কত, এটা আমাদের একটু বের করতে বলছে। সো ভ্যালু অফ ইকুইটি হচ্ছে আমাদের এখানে সেমই থাকবে, মানে 7,58,000, মানে আমরা বের করছিলাম ভ্যালু অফ ইকুইটি এখানে বি নাম্বারে, ডি নাম্বারে অ্যান্সারটা সেম থাকবে, বাট আমাদের বের করার অ্যাপ্রোচটা ডিফারেন্ট। How can you derive the value of equity using the perpetual cash flow after tax accruing to the shareholders? এইটা কনসেপ্টটা হচ্ছে এইটা, যখন পারপেচুয়াল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অ্যাক্রুইং টু দ্য শেয়ার হোল্ডার্স, তখন আমাদের ডাইরেক্ট মেথড ইউজ করতে হবে। আর ওয়েন ইজ এ ডাইরেক্ট মেথড, তখন আমাদের জিনিসটা হয় এরকম হয়ে যাচ্ছে, ভ্যালু অফ, না ভ্যালু না, তখন আমাদের ডাইরেক্ট মেথডের কনসেপ্ট এটা হচ্ছে এরকম, আর ই সমান সমান ইবিআইটি মাইনাস, না মাইনাস না, perpetual cash flow after tax accruing to the shareholders। শেয়ার হোল্ডারদের যেটা, সেটা হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে। এটা
ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই ইকুইটি অর্থাৎ ভ্যালু অফ ইকুইটি। সো আমাদের এখানে আর ইটা হচ্ছে কি আমাদের বের করা আছে, আর ই হচ্ছে আমরা বের করছিলাম একটু আগে, রেকর্ড রেট অফ রিটার্ন হচ্ছে আমরা বের করছিলাম হচ্ছে 17 পয়েন্ট সামথিং, 17.14। ইবিআইটি সব আগের মতো, ইবিআইটি হচ্ছে কি 1, যেহেতু 1 যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের 250,000। আরবিবি যেটা ছিল সেটা, আরবিবি ছিল হচ্ছে গিয়ে, আরবিবি কত ছিল, 500 ইন্টু 10% ইন্টু 0.65, অর্থাৎ ট্যাক্স এটা 1 মাইনাস 0.35 করলে 0.65 আসে। আর ইকুইটি, ভ্যালু অফ ইকুইটি, এখন এখন আশা করি বোঝা যাচ্ছে। এখন এটা ভ্যালু অফ ইকুইটি এখানে আনলে 7.14 এখানে আনলে আমরা ভ্যালু অফ ইকুইটি পেয়ে যাব। ইয়েস, এইটাই এটাই আমি এখানে করছি অ্যাকচুয়ালি, এটাই আমি এখানে করছি আর কি। অলরাইট, that brings us to the last question. What is the value of levered company using cost of capital? ভ্যালু অফ লিভার কোম্পানি ইউজিং কস্ট অফ ক্যাপিটাল, এখানে ভ্যালু অফ লিভার কোম্পানি আমরা জানি প্লাস টিসিডি, বাট এখানে বলছে কস্ট অফ ক্যাপিটাল ইউজ করে ভ্যালু অফ লিভার ফার্ম কত, তখন আমাদেরকে বুঝতে হবে এটাকে আমরা ভ্যালু অফ আনলিভার ফার্মে যে ক্যাশ ফ্লোটা, ক্যাশ ফ্লো অফ আনলিভার ফার্ম যেটা সেটাই রাখবো, বাট এখানে আমরা ডিসকাউন্ট রেট যেটা থাকে সেটা একটু চেঞ্জ আনবো, আর ডাব্লিউসিসি। আমি আবারও বলি, এখানে যেটা করতে হবে, ভ্যালু অফ আনলিভার ফার্মে যেটা ছিল ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই আর ও। আমরা ভ্যালু অফ লিভার ফার্ম যখন বের করব তখন আমরা যেটা করতে পারি, ডিসকাউন্ট রেটটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, জাস্ট এটা ডিনোমিনেটর অ্যাডজাস্ট করে এটাকে হচ্ছে সেম রেখে বা ডিনোমিনেটর অ্যাডজাস্ট করে আমরা ভ্যালু অফ লিভার ফার্ম বের করতে পারি। সো ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে আমাদের এখানে যেটা ছিল আগে থেকে, ইবিআইটি 1 যেটা ছিল কত ছিল, 2,50,000, আর 1 মাইনাস 0.35 হচ্ছে ট্যাক্স রেট, আর কস্ট অফ ইকুইটি যেটা ছিল, সরি এখানে আর ওর জায়গায় আর ডাব্লিউএসিসি আসবে। আর ডাব্লিউসিসি যেহেতু আসতেছে তাহলে আমাদের আর ডাব্লিউসিসি আলাদা করে বের করা লাগবে, এবং সেটা হচ্ছে আমি এখানে করছি। আর ডাব্লিউসিসি হচ্ছে এখানে আলাদা বের করা হয়েছে, আর ই নতুনটা কিন্তু আর ডাব্লিউসিসির আশা করি এটা নতুন করে আর বলার কিছু নাই। আর ডাব্লিউসিসি এখানে আমরা বের করছি, বের করে হচ্ছে দেন আর ডাব্লিউসিসি কি ওই যে আমরা এইটা সেম আছে 2,50,000 ইন্টু ওই যে আমরা এই যে এটা সেম, খালি এই আর ডাব্লিউসিসি এটা এটা ডিনোমিনেটরে আমরা চেঞ্জ আনতেছি। সো এটা চেঞ্জ এনে আমরা ভ্যালু অফ লিভার ফার্ম পাইছি বাই ইউজিং দ্য ডাব্লিউসিসি ইজ 12,58,714। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিভার কোম্পানি ইউজিং কস্ট অফ ক্যাপিটাল, এটাই হচ্ছে সেটা। সো দ্যাটস ইট, আই গেস এটাই হচ্ছে মূলত ম্যাথ বেসিক। আর এখানে রিকমেন্ডেড যে সব ম্যাথ আছে সেটা হচ্ছে 19, 23, 24 আর 25, এই ম্যাথগুলো খুব রিকমেন্ডেড। আর মনে রাখতে হবে, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, টিসিডি এখানে হচ্ছে, টিসিডি হচ্ছে গিয়ে পারপেচুয়াল ডেটের ক্ষেত্রে এরকম, বাট যখন আমাদের হচ্ছে 2-3 বছরে যখন ডেট থাকবে তখন আমাদের সিনারিও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, তখন সিনারিওটা একটু চেঞ্জ হবে। সো আমরা দেখি সিনারিও কিরকম হতে পারে, একটা এক্সাম্পল দেখাই। লেটস সে আমাদের হচ্ছে আমাদের ডেট হচ্ছে 2000, আর হচ্ছে ট্যাক্স হচ্ছে 0.35, আর আমাদের ইন্টারেস্ট হচ্ছে 10%, আর ই হচ্ছে ডেট
ডেটের কথা হচ্ছে ডেট উইল বি রিপেইড ইন দ্য নেক্সট 2 years। এটা যদি হয় এরকম, সেক্ষেত্রে আমাদের একটু অ্যামোর্টাইজেশন টেবিল তৈরি করা লাগবে। সো এখানে আমাদের কোশ্চেনটা তখন হবে হোয়াট টিসিবি কি হবে, এখানে ভ্যালু অফ দ্য টিসিবি কত হবে সেটা একটু আমরা এখানে বের করব। সো আমরা মূলত এটা বের করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, আমরা টিসিডি আসে কোত্থেকে, আর বি বি ইন্টু টিসি ডিভাইডেড বাই আর বি। আমরা আরবি দ্বারা ডিভাইড করতাম তখন, এখন কিন্তু আরবি তখন ছিল পারপেচুয়াল ডেট, এখন কিন্তু পারপেচুয়াল ডেট সিনারিও না, এখন কিন্তু 2 বছরের মধ্যে ডেটটা কিন্তু রিপে করা হয়ে যাবে। এরকম সিনারিওর ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের একটু অ্যামোর্টাইজেশন টেবিল তৈরি করা লাগবে। সো ইয়ার ডেট আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, আর হ্যাঁ সো ইয়ার জিরোতে উই হ্যাড ডেট আউটস্ট্যান্ডিং অফ 200,000, ইন্টারেস্ট হবে না, ডেট আর ইয়ার এন্ড হবে হচ্ছে যেটা ছিল সেটাই। ইয়ার ওয়ানে এসে কি হবে, ইয়ার ওয়ানে এসে হবে ডেট আউটস্ট্যান্ডিং, তো এটাই ছিল, এটাই থাকবে। না 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 না, ডেট আউটস্ট্যান্ডিং, আচ্ছা হ্যাঁ ডেট আউটস্ট্যান্ডিং হচ্ছে কমে যাবে, এটা থাকবে না। আমরা বলছি এখানে ডেট উইল রিপিট ইন দ্য নেক্সট 2 years, তাহলে ফার্স্ট ইয়ারে হচ্ছে ডেট রিপিট হবে হচ্ছে কি 1 মিলিয়ন, দুই বছরের যদি পুরোপুরি ডেট রিপিট হবে ইন সেম অ্যামাউন্ট, সেম ইনস্টলমেন্টস। এরকম হয় তাহলে হচ্ছে কি 1 লাখ 1 লাখ করে ডেট রিপে হবে, 1 লাখ করে হচ্ছে কি ডেট রিপে হবে আর কি। সো ইন্টারেস্ট হবে হচ্ছে গিয়ে আমাদের how can I say, ইন্টারেস্ট হবে হচ্ছে মেবি, আচ্ছা একটু ওয়েট, ইন্টারেস্ট হুম আচ্ছা এটা এরকম না, আমি একটু ভুল বলছি, লেটস ফরগেট দ্যাট, এটা হবে ট্যাক্স শিট। সো ডেট আউটস্ট্যান্ডিং, মানে ডেট আমাদের ডেট আউটস্ট্যান্ডিং না লিখে আমরা এখানে লোন ব্যালেন্স ব্যালেন্স লিখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। সো ওকে, লোন ব্যালেন্স হচ্ছে গিয়ে আমাদের 2 বছরের সেম ইনস্টলমেন্টে হচ্ছে পেমেন্ট হয়ে যাবে। ফার্স্টের দিকে লোন ব্যালেন্স থাকবে হচ্ছে এত, ইন্টারেস্ট আমরা হচ্ছে ইয়ার এন্ডে চার্জ করি, সো ট্যাক্স শিল্ড থাকবে না আর কি, ট্যাক্স শিল্ড হচ্ছে জিরো থাকবে। লোন ব্যালেন্স আমাদের হচ্ছে এখানে অর্ধেক পেমেন্ট হয়ে যাবে, অর্থাৎ সমান সমান মাইনাস এখান থেকে অর্ধেক পেমেন্ট হয়ে যাবে, তাহলে বাকি থাকবে 1 লাখ। আর ইন্টারেস্ট চার্জ হবে হচ্ছে গিয়ে প্রিভিয়াস অ্যামাউন্টের উপর ইন্টু এটা, ট্যাক্স শিল্ড হবে হচ্ছে এটা ইন্টু এটা, এটা হচ্ছে আমার ট্যাক্স শিল্ড। লোন ব্যালেন্স সেকেন্ড ইয়ারে এসে হবে জিরো,
ইন্টারেস্ট চার্জ হবে হচ্ছে গিয়ে লোন ব্যালেন্স যেটা ছিল পুরা ইয়ারে, মানে ইয়ার শেষে এসে তো করতে পুরা এটা 31 ডিসেম্বর সেকেন্ড ইয়ারের একদম লাস্ট পিরিয়ডে লাস্ট দিনে এসে আমি হচ্ছে পেমেন্ট করে দিচ্ছি। আর ইন্টারেস্ট তো পুরো বছরের উপর চার্জ হবে, অর্থাৎ 1,000 ছিল হচ্ছে কি ইয়ার টু সেকেন্ড ইয়ারের শুরুতে হচ্ছে কি 1,000 1 লাখ ছিল, আর সেকেন্ড ইয়ার লাস্টে এসে জিরো হয়ে গেছে, বাট পুরো ইয়ারে ছিল কিন্তু 1 লাখ, সো সেখানে 1 লাখের উপর হচ্ছে কি আমরা ইন্টারেস্ট চার্জ করব। ইন্টারেস্ট হচ্ছে কি এটা ট্যাক্সিল হবে হচ্ছে ইন্টারেস্ট ইনটু এটা, না এটা ট্যাক্সিল। সো ট্যাক্সিল আমরা বের করলাম, এখানে কাজ শেষ না। ইয়ার ওয়ান যেহেতু আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট দ্বারা অ্যাডজাস্ট করা লাগবে। আমাদের এখানে ডিসকাউন্ট রেটটা তখন আমাদের ট্যাক্স শিল্ড যেটা সেটাকে আমরা ডিসকাউন্ট রেট, ট্যাক্স শিল্ড বলতে আমি এইটুকু অংশ পাইছি, আর ডিসকাউন্ট রেট এটা থাকবে না, তখন ডিসকাউন্ট রেট এটা থাকবে না, তখন 1 প্লাস কেডি থাকবে, আর এখানে এন হবে। সো ফার্স্টে হচ্ছে 1 প্লাস পয়েন্ট, সরি 1 প্লাস, আচ্ছা 1 প্লাস, আমি এখানে এইভাবে লিখিনি, ম্যানুয়ালি লিখি 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1, এখানেও সেম, কিন্তু এখানে টু দি পাওয়ার কি হবে 2। সো আলটিমেটলি সমান সমান এইটা ডিভাইডেড বাই, হওয়ার কথা না জানি, আচ্ছা সো আমি যদি এটাকে এরা দ্বারা ভাগ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, না এভাবে না, সো আমি যদি এটাকে এভাবে অ্যাডজাস্ট করি তাহলে 7,000 ডিভাইডেড বাই 1 প্লাস এইটা টু দি পাওয়ার এইটা, যদি করি তাহলে এটা পাবো। সেম ভাবে সমান সমান এইটা ডিভাইডেড বাই 1 প্লাস এটা টু দি পাওয়ার 2, এটা তাহলে সামেশন হবে, এটা হবে আমার টোটাল ট্যাক্স শিল্ড। সো হোয়াট ইজ দ্য টিসিবি? টিসিবি ইজ দিস অ্যামাউন্ট। টিসিবি হবে এটা, টিসিবি বলা উচিত না, হোয়াট ইজ দ্য ট্যাক্স শিল্ড? ভ্যালু অফ দ্য ট্যাক্স শিল্ড হবে এত। সো এই তো, এটা হচ্ছে পারপেচুয়াল ডেট যখন হবে না তখন আর কি, তখন সেই ক্ষেত্রে কি হবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, অ্যান্ড এই তো এটাই হচ্ছে ম্যাথ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অ্যান্ড দাস দিস এন্ডস দ্য চ্যাপ্টার 15 অ্যাজ পার দ্য 7th এডিশন বুক। ক্যাপিটাল স্ট্রাকচার এখানে এন্ড, বেসিক কনসেপ্ট আর কি।